এর আগের দিনে যে আমরা ভিডিও করেছিলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে, সেইখানে আমরা কবিতাটির প্রথম পর্বের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম যে অংশ কবিতাটি, সেই অংশটি নিয়ে সেখানে আলোচনা ছিল। যারা সেই ভিডিওটি দেখোনি, চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও। আজকে আমরা এই কবিতাটির দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় পর্বের আজকের আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলার, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে যে কোনো ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমার কাছে সব থেকে আগে গেলে তুমি নোটিফিকেশনের মাধ্যমে সেটা বুঝতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো আরও যে সমস্ত ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধু, শিক্ষার্থী বন্ধু যারা আছে, তারাও এই ভিডিওটি দেখে তোমার মতো একই রকমভাবে উপকৃত হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আমাদের যে কবিতাটি নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কবি মানুষের কাছে এই আবেদনটা রাখছেন কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই আবেদনটি কবি কেন রাখছেন? আমরা প্রত্যেকেই জানি যে সম্মিলিত শক্তি বা একতাবদ্ধ যে শক্তি, সেই শক্তির কাছে কিন্তু সমস্ত শক্তি, সমস্ত খারাপ শক্তি, সমাজের যারা খারাপ চায় তারা কিন্তু হার মানে। তো দেশ, সমাজ, আমাদের দৈনন্দিন জীবন সমস্ত কিছুই যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু আমাদের একার পক্ষে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয় না। সেই কারণের জন্যই এইরকম পরিস্থিতিতে আমাদের কিন্তু একতাবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে যে কোনো সমস্যার, যে কোনো বিপদের মোকাবিলা করা উচিত। কারণ মানুষের একতার, সহযোগিতার, সহমর্মিতার কোনো বিকল্প নেই। চরম সংকটের দিনে যদি আমরা সঙ্গবদ্ধ থাকি, তাহলে সমাজের মধ্যে যে সাময়িক বিপন্নতা আসবে, সমাজের মধ্যে যে সাময়িক দুর্দিন আসবে, আমাদের ব্যক্তিগত জীবনেও যদি কোনো দুর্দিন আসে, তাহলে কিন্তু তাকে প্রতিহত করা যায়, তাকে কিন্তু বন্ধ করা যায়। অর্থাৎ একতাই বল। সঙ্গবদ্ধ সাধারণ মানুষ একের শক্তি থেকে অনেকের শক্তিতে পরিণত হয়, ছোট একটা শক্তির থেকে তারা বিরাট একটা শক্তিতে পরিণত হয়। আর এইরকম যখন একটা সম্মিলিত শক্তি ছোটোর থেকে অনেক বড় একটা জায়গাতে পৌঁছে যায়, তখন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি যারা দেশ এবং দেশবাসীর ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে, দেশ এবং দেশবাসীর জন্য ক্ষতি করতে আসে, তারাও কিন্তু সেই প্রতিরোধ এবং প্রতিবাদী জনশক্তিকে ভয় পায়, সেই ক্ষমতাকে ভয় পায়। এবং এই প্রয়োজনীয়তার কারণে, একতা, এই প্রয়োজনীয়তার কারণে, সংঘবদ্ধ জীবনের এই প্রয়োজনীয়তার কারণে কবি কিন্তু বারবার বলছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকি মানে হচ্ছে এখানে একজোট হয়ে থাকা, একতাবদ্ধ হয়ে থাকা, যাতে করে বিপদের দিনে আমরা যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির মোকাবিলা সবাই মিলে করতে পারি। কারণ বিভিন্ন জায়গার থেকে সবাই মিলে যদি একটা খারাপ সময়ের প্রতিবাদ করা, একটা খারাপ সময়কে প্রতিরোধ করার জায়গায় আসে, বিভিন্ন জন কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করবে, কেউ শারীরিক শ্রম দিয়ে সাহায্য করবে, এবং এই জন্য কিন্তু সমাজের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকাটা খুব জরুরি। আজকে আমরা যে জায়গা থেকে আমাদের আলোচনাটা শুরু করব সেটি হচ্ছে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কবি এখানে একটা কথাকে দুটি জায়গায় দুরকম ভাবে বলছেন। প্রথমে বলছেন আমাদের ইতিহাস নেই, আবার বলছেন যে এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। তো প্রথমে আমরা জানি আমাদের ইতিহাস নেই কথাটির মানে কি। কথাটির মানেটা হচ্ছে এইটাই যে আমরা যদি বিশ্বের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস বা যে কোনো দেশ বা যে কোনো জায়গার ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে সাধারণ মানুষের কথা কিন্তু ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। সাধারণ মানুষের কিন্তু কোনো রকম কোনো কথা ইতিহাসের মধ্যে থাকে না। কারণ প্রথাগত ইতিহাস হলো ধর্মের ক্ষমতালোভী রাজা, নবাব, কিংবা বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের যে আখ্যান, তার কাহিনী। তো সেই কারণের জন্য দেশের ইতিহাসে কিন্তু সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। যারা মারামারি করেছে, খুনোখুনি করেছে, একের সাম্রাজ্য কেড়ে নিয়েছে, মানুষের উপরে নির্বিচারে রক্তের হোলি খেলার একটা জায়গা তৈরি করে দিয়েছে, ইতিহাসের মধ্যে কিন্তু এই সমস্ত মানুষদের কথাই আছে। ভারতবর্ষ থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে আমরা তাড়িয়েছি, সেটা শক, হুন, পাঠান, মোগল থেকে শুরু করে ইংরেজরা পর্যন্ত, কোনো একজন ব্যক্তি বা কোনো একজন দেশবাসীর পক্ষে কিন্তু সেটা সম্ভব হয়নি। সম্মিলিত দেশবাসীর প্রতিবাদ, প্রতিরোধের ফলেই কিন্তু সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিরা দেশ থেকে বিদায় নিয়েছে। কিন্তু দেশের ইতিহাসের মধ্যে সেই সমস্ত মানুষজনের কথা কিন্তু একটা লাইনও লেখা হয়নি। আমরা যখন ভারতবর্ষের ইতিহাস পড়ি, তখন আমরা বিভিন্ন দেশপ্রেমিকের কথা পড়ি। ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এরকম প্রচুর দেশপ্রেমিকের নাম আমরা পড়ি। কিন্তু যে সমস্ত সাধারণ দেশবাসী ভারতবর্ষের জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন, তাদের কথা কিন্তু আমরা একবারের জন্য জানতেও পারি না। তো এই কারণের জন্যই কবি একটা চরম আক্ষেপের জায়গা থেকে বলছেন যে আমাদের ইতিহাস নেই।
তার কারণ হচ্ছে যে মানে ইতিহাস যে এখন আমরা পড়ি সেই ইতিহাস হয়তো কোনো কোনো জায়গায় তার যে সংক্ষিপ্ত পরিসর বিভিন্ন জায়গায় মানে সেই অর্থে বিস্তৃতভাবে সেগুলো বলা হয় না। তো সেই কারণের জন্যই কবি এই কথা এখানে কথাটি বলছে যে ভারতবাসীর কিন্তু সেই অর্থে বা আমাদের শ্রমজীবী মানুষের কিন্তু সেই অর্থে কোনো নির্দিষ্ট ধরনের ইতিহাস কিন্তু নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা মানে হচ্ছে পরিচয়হীনতা। হয়তো কোনো জায়গাতে খুব সামান্য পরিমাণে হয়তো ইতিহাসের কথা দেওয়া আছে, কিন্তু আমাদের সেই ইতিহাস কিন্তু খুব একটা গৌরবজনক ইতিহাস কিন্তু নয়। এই ইতিহাস হচ্ছে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার ইতিহাস। ইতিহাসে সাধারণ মানুষকে গুরুত্ব কোনোদিনই দেওয়া হয়নি। সেই কারণের জন্যই বলা হচ্ছে যে এই ইতিহাসে কেবলমাত্র তাদেরই কীর্তিকলাপ, তাদেরই মহত্ব, তাদেরই উদারতার কথা বলা থাকে যারা কিনা প্রচণ্ড রকমের ক্ষমতাবান হয়। সাধারণ মানুষ সেখানে তাদের ভূমিকাটা অত্যন্ত গৌণ, সাধারণ মানুষের কথা সেখানে বলা হয় না। সেই কারণের জন্য আমাদের চোখ মুখ ঢাকা থাকে, সেখানে চোখ মুখ ঢাকা থাকে। চোখ মুখ ঢাকা থাকলে কি হয়, আমাদের মুখটা বাইরের থেকে দেখা যায় না। ঠিক একই রকমভাবে আমাদের কথা, আমাদের গল্প, আমাদের কাহিনী যদি কোনো জায়গায় না বলা হয় তাহলে মানুষজনের কাছে আমরা অপরিচিতই থেকে যাব। তো এখানে চোখ মুখ ঢাকা অর্থে আমরা হচ্ছি প্রত্যেকের শ্রমজীবী মানুষ, শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়ে কবি কথাটি বলছেন। এবং এইটি হচ্ছে এই আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, তার মানেটা হচ্ছে এইটাই। ইতিহাসের মধ্যে শ্রমজীবী মানুষের কথা খুব একটা বেশি বড় বা বেশি গুরুত্বের সঙ্গে বলা হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে সাম্রাজ্যবাদী শক্তি, সাম্রাজ্য লোভী শক্তি, যারা মানবতার অপমান করেছে, মনুষ্যত্বের অপমান করেছে, তাদের কথাই সেখানে বারবার করে বলা হয়েছে। আসছি পরের অংশে। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমরা ভিখারি 12 মাস, এইটির মাধ্যমে কবি কি বলতে চাইছেন না, এখানে কবি বলতে চাইছেন যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতি পরিবর্তিত হয়েছে। বিভিন্ন সময়ে সে অর্থনীতির মধ্যে সময়ের প্রয়োজনে পরিবর্তন আনতে হয়েছে। যখন ইংরেজ আমল ছিল ভারতবাসী তখনও ভিখিরি ছিল, কারণ ভিক্ষুকদের সেই অর্থে কোনো মানে কি বলবো যে মান সম্মান থাকে না। আর্থিক দিক থেকে বলি বা যে কোনো দিক থেকে বলি না কেন, সেই অর্থে তারা গুরুত্বহীন হয়ে পড়ে। তো এইভাবে সাধারণ মানুষ কিন্তু চিরকাল ভিখারি হয়েই থেকে যায়। মানব সভ্যতার তারাই যদিও তারাই মানব সভ্যতাকে ধারণ করে এবং বহন করে নিয়ে যায়, মানব সভ্যতার উন্নতির মূল কারিগর যদিও তারাই, সভ্যতার প্রদীপকে তারা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, সবার উপর তারা আলো দেয়, কিন্তু এই সমস্ত শ্রমজীবী মানুষরাই মানব সভ্যতায় সব থেকে পিছনের সারিতে থাকে। যাদের কাঁধে ভর দিয়ে এই সমস্ত মানুষরা এগিয়ে আমাদের সভ্যতা এগিয়ে চলে, সেই সমস্ত গরিব মানুষগুলো সারা জীবন কিন্তু প্রতিদানে কি পায়, অনাহার, অশিক্ষা, আশ্রয়হীনতা এবং প্রচন্ড রকমের দারিদ্রতা। এইভাবেই কিন্তু সমাজ এগিয়ে চলে। এক শ্রেণীর মানুষ শুধু পরিশ্রম করে যায়, আর সেই পরিশ্রমের ফসলটা কিন্তু অন্য শ্রেণীর মানুষ ভোগ করে। খাবার, পোশাক পরিচ্ছদ, মাথা গোঁজার আশ্রয়, এই সমস্ত কিছুর আশায় তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়। তো এই সমস্ত সর্বহারা মানুষদেরকে কবি এখানে ভিখারি বলেছেন। আমরা ভিখারি 12 মাস। যে মানুষ সর্বহারা, যে মানুষের কিছু নেই, তার আজকে কিছু নেই মানে কালকে সব কিছু পাবে এমন কিন্তু কোনো কথা নয়। আজকেও যার কিছু নেই, কালকেও তার কিছু নেই। অর্থাৎ 12 মাস তারা ভিক্ষুকের মতো একটা দুঃসহ, একটা দুর্বিষহ, একটা দারিদ্রতাপূর্ণ জীবনযাপন করে। এইভাবেই কষ্টের সৃষ্টে অত্যন্ত নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাদের কিন্তু দিন চলে যায়। কবি এখানে একই রকমভাবে শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়েই কথাটি বলছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী হয়তো বেঁচে আছে, এই সন্দেহটা কবি কেন প্রকাশ করছেন না, এই সন্দেহটা প্রকাশ করছেন এই কারণের জন্যই যে সহস্র কোটি মানুষের থাকার যে জায়গা, সেটি হচ্ছে তার মাতৃস্বরূপ যে পৃথিবী, কিন্তু সেখানে সাধারণ মানুষের জীবন অত্যন্ত বিপন্ন। কবি লক্ষ্য করেছেন যে পৃথিবীর মধ্যে বর্তমান যে পরিস্থিতি বা যে সময়ের মধ্যে দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেখানে তিনি নিশ্চিত হতে পারেননি যে আদৌ পৃথিবী বেঁচে আছে কিনা। অর্থাৎ তার সংশয় জেগেছে যে মানুষের বসবাসের জন্য এই পৃথিবী বর্তমানে উপযুক্ত কিনা। মানুষের পৃথিবীতে নিঃসন্দেহে সঠিকভাবে ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য নিশ্চিতভাবে বেঁচে থাকতে পারবে কি পারবে না, ভবিষ্যতে তার উপরে কোনো ধরনের কোনো বিপদ, কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি নেমে আসবে কি আসবে না। কারণ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে, যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। তো এই সংশয়ের জায়গা থেকেই কবি নিজেও সংশয় প্রকাশ করেছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে। সামগ্রিক বর্তমান পরিস্থিতি দেখে এই সংশয় কিন্তু কবির মনে জেগেছে। তারপরের লাইনে তিনি কি বলছেন, পৃথিবী হয়তো গেছে মরে। এই ভাবনার কারণ কি,
এই ভাবনার কারণ হচ্ছে যে পৃথিবী জুড়ে কবি লক্ষ্য করছেন যে হিংসা এবং হানাহানির একটা নিষ্ঠুরতা চলছে। সাধারণ শান্তিপ্রিয় মানুষেরা ভালো নেই, কারণ তারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, তারা রক্তপাত দেখতে চায় না, তারা মানুষে মানুষে বন্ধুত্ব দেখতে চায়। যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে তারা স্বাভাবিকভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পাড়ি দিচ্ছে, নিজের সন্তান, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য নিজের দেশ থেকে তাদেরকে চলে যেতে বাধ্য হচ্ছে। লাগাতার বোমাবর্ষণ, লাগাতার বিরোধী শক্তির আক্রমণের ফলে ভবিষ্যৎ প্রজন্ম ঠিকঠাকভাবে তাদের স্বপ্নগুলোকে গোছাতে পারছে না। মানবতার এই যে অবনমনের যুগ, এই অবনমনের যুগে সাধারণ মানুষের যে বাসভূমি পৃথিবী, তাতে কিন্তু মানুষ যথার্থভাবে বেঁচে থাকতে পারছে না। বেঁচে থাকার যে একটা নিশ্চিদ্র যে নিরাপত্তার প্রয়োজন হয়, সেই নিরাপত্তার অভাব তারা বোধ করছে। সেই কারণের জন্যই কবির মনে এই ভাবনা জেগেছে, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ এই পৃথিবী আর মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয়। যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, সে শিশু হতে পারে, সে বৃদ্ধ হতে পারে, সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। কারণ যুদ্ধ যখন আসে, যুদ্ধ কিন্তু মানে নির্দিষ্ট করে কোনো সম্প্রদায়ের জন্য আসে না। যুদ্ধের আঘাতে, যুদ্ধের আগুনে সমাজের সর্বস্তরের মানুষ মারা যায়। তো পৃথিবী এই যে আস্তে আস্তে একটা ভয়ঙ্করতম দিনের দিকে এগিয়ে যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত পৃথিবী এইভাবে যে মানুষকে একটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, একটা চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, এই সর্বনাশের কথা ভেবেই কবি কিন্তু এই অনিশ্চয়তার জায়গাটা তার মনের মধ্যে তৈরি হয়েছে, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পরের অংশে আসি। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এখানে আমরা মানে হচ্ছে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কেন না? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সাহায্যের জন্য। জনজীবন, ইতিহাস, এই জায়গাতে সাধারণ মানুষ তো দিন দিন উপেক্ষিত থাকে। যুদ্ধ তাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে, যেটা আমরা আগের অংশে দেখেছি। ছিনিয়ে নিয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার যে আনন্দ, তাদের যে সুখ, তাদের যে স্বপ্ন, সবকিছুকেই তারা কেড়ে নিয়েছে। তো তাদের এই জীবন এবং জীবিকার সমস্ত ক্ষেত্রেই হয়ে উঠেছে একটা অনিশ্চিত। সর্বহারা শ্রেণীর মানুষেরা সাধারণ জীবনে হয়ে পড়েছে ভিখিরি। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সন্ধানে তাদেরকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে হচ্ছে, সাহায্যের আশায় ঘুরতে হচ্ছে পুঁজিপতিদের দরজায় দরজায়। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা ভিক্ষুকের জায়গা থেকে আরো বেশি খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্যই কবি বলছেন যে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সাহায্যের জন্য। গরিব মানুষের কথা কেউ জানে না, শ্রমজীবী মানুষের কথা কেউ মনে রাখে না। এই সমস্ত মানুষদের কিন্তু সাহায্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের দেশকে ঠিকঠাক রাখার জন্য, এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা উজ্জ্বল জীবন দিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে সাহায্যের প্রত্যাশায়, অন্ন বস্ত্র বাসস্থানের আশায় আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সাহায্যের জন্য যেতে হয়। কিছুই কোথাও যদি নেই, তবু তো কতজন আছি বাকি, আয় আরো হাতে হাত বেঁধে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কিছুই যদি কোথাও নেই, তো এই কিছু না থাকার কারণ কি না? এই কিছু না থাকার কারণ হচ্ছে এইটাই, যে ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের যখন মানবিকতা হারিয়ে যায়, সারা পৃথিবীতে যখন শুধুমাত্র দাঙ্গা, হিংসা, বিদ্বেষ, হানাহানি, সাম্প্রদায়িকতার যে আগুন, এই আগুন যখন মানুষকে জ্বালিয়ে দেয়, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি শঙ্খ ঘোষ কিন্তু কোথাও কোনো আলো দেখতে পাচ্ছেন না, আশার আলো দেখতে পাচ্ছেন না। কারণ দিন দিন মানুষের মানসিকতার মধ্যে পরিবর্তন হচ্ছে, দিন দিন যেন মানুষ আরো বেশি হিংস্র হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি কিন্তু কোনো রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। কিছুই যদি কোথাও নেই, তবু তো কতজন আছি বাকি। কতজন আছি বাকি বলতে কবি এখানে কি বলতে চাইছেন না? মানব জাতির এই যে নিঃস্ব অবস্থা, এই নিঃস্ব অবস্থা অনুভব করে কবি বলেছেন যে যা হারিয়ে গেছে তাকে তো আর পাওয়া যাবে না। তো তার বেদনা বুকে নিয়ে আমাদের সকলকে সঙ্গবদ্ধ হতে হবে। আরো সহমর্মিতা, আরো সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজের মধ্যে যে শুধুমাত্র খারাপ মানুষই আছেন তা নয়, সমাজের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন ভালো শিক্ষিত মানুষও আছেন। সমাজের উন্নতিতে এই সমস্ত মানুষজনকে এগিয়ে আসতে হবে। তবু তো কতজন আছি বাকি, মানে কবি বলছেন যে তার নিজের মতো আরো অনেক শুভবুদ্ধি সম্পন্ন সর্বস্তরের মানুষ আছেন। সমাজকে উন্নত করার জন্য, একটা উন্নততর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নত ধরনের জীবন দিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে আমাদের বিদ্যা, বুদ্ধি, আমাদের পাণ্ডিত্য দিয়ে সাহায্য করতে হবে। এবং এইভাবেই সহমর্মিতা ও সহযোগিতার ভাব আমাদের মধ্যে জাগাতে হবে। যে শত্রুতার ভাবে আমরা আচ্ছন্ন হয়ে আছি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষে মানুষে বন্ধুত্বের জায়গাটা তৈরি করতে হবে। ধর্ম, বর্ণের, জাতির যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা ভুলে গিয়ে আমাদের বিভিন্ন ধর্মের মানুষকে, বিভিন্ন বর্ণের মানুষকে, বিভিন্ন জাতির মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে হবে। কেউ বড় নয়, কেউ ছোট নয়,
প্রত্যেকেই সমান, প্রত্যেকেই ভগবানের সৃষ্টি করা এক একজন এক একটা জীব, প্রত্যেকেরই এই পৃথিবীতে একটা মহৎ কর্তব্যের জন্য তাদের জন্ম হয়েছে। এই ভাবনাটা সবার মধ্যে জাগাতে হবে, তবেই কিন্তু আমরা সমাজের মধ্যে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারবো। ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমরা তবেই গৌরবান্বিত হতে পারবো। এটাই হচ্ছে কবির আশা, এবং এই আশা, এই ভাবনাটা জাগানোর জন্যই কবি কিন্তু বলছেন তবু তো কতজন আছি বাকি, অর্থাৎ আমার মতো সমস্ত মানুষকে এই মহাযজ্ঞে সামিল হতে হবে। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকে। কবি কিন্তু শুরু থেকে শেষ অবধি এই একটা কথা বারবার বলছেন, অর্থাৎ এই কথাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ভাবতে হবে। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকে। অর্থাৎ দাঙ্গা বিধ্বস্ত সমাজে মানবতার যেখানে কোনো স্থান নেই, সেখানে যে সমস্ত বিপন্ন মেহনতি সাধারণ মানুষ, যারা শান্তি চায়, যারা হিংসা চায় না, যারা মিলেমিশে থাকতে চায়, সেই সমস্ত মানুষদেরকে কবি সংঘবদ্ধ হতে বলেছেন। একই সঙ্গে সমাজের সুস্থ স্বাভাবিক মানুষদেরকেও সংঘবদ্ধ হতে বলেছেন, কারণ সহস্র প্রতিকূলতার মধ্যে যারা বেঁচে আছে তারা আরো বেশি নিবিড় মানবিকতার বন্ধনে আবদ্ধ হোক, যাতে তারা আরো যৌথভাবে সামাজিক বিপন্নতা, দেশ জাতির যে বিপন্নতা, সেই বিপন্নতাকে, সেই খারাপ সময়কে জয় করুক। এই কারণের জন্যই কবি কিন্তু এখানে আরো শব্দটাকে ব্যবহার করেছেন। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এবং আয় আরো বেঁধে বেঁধে থাকি যেটা বললাম, যে একতাবদ্ধ হয়ে থাকা, একাগ্রতার যে একটা জায়গা, সহযোগিতার যে জায়গা, সহমর্মিতার যে জায়গা, এর কিন্তু কোনো বিকল্প নেই। পৃথিবীতে যে কোনো ধরনের বিপদই আসুক না কেন, সে সমস্ত বিপদকে জয় করে নেওয়া যাবে আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকি। মানুষে মানুষে যদি কোনো রকম কোনো ভেদ না থাকে, মানুষে মানুষের সবসময় যদি একটা বন্ধুত্বের জায়গা, একটা বন্ধুত্বের পরিস্থিতি তৈরি হয়, তো এই কারণের জন্যই মানুষ কিন্তু কবি সমাজের সর্বস্তরের মানুষকে বিভেদ ভুলে একটা নির্দিষ্ট ছাতার তলায়, একটা নির্দিষ্ট বাসস্থানের তলায়, একটা নির্দিষ্ট দেশ হোক, রাজ্য হোক, সেই জায়গাতে এসে মিলিত হতে বলেছেন, এবং দেশের সেবায়, জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত হতে বলেছেন। এইভাবেই যে দেশ এবং রাজ্য বা রাষ্ট্র উন্নত হবে, এটা কবির দৃঢ় বিশ্বাস। সেই কারণের জন্যই কবি কিন্তু বলছে যে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকে। বেঁধে বেঁধে থাকলে কি হবে? খারাপ সময়টাকে আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো, খারাপ সময়টাকে আমরা খুব সহজে জয় করতে পারবো, এবং এইভাবেই নিজেদের তো উন্নতি হবেই, ভবিষ্যৎ প্রজন্মেরও উন্নতি হবে, এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও উন্নতি হবে। তো এই ছিল আমাদের কবিতার সামগ্রিক আলোচনা। দুটি পর্বে আমরা কবিতাটি আলোচনা করলাম। কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, যাতে এই ধরনের আলোচনামূলক ভিডিও তোমাদের জন্য ভবিষ্যতে আরও অনেক পোস্ট আমি করতে পারি।